রাজধানী। বাংলাদেশ কি ইন্ডিয়ার বাইরে? আমরা যদি জানি বাইরে, আসলে বাইরে না, তাই না? বাংলাদেশ এবং ইন্ডিয়ার কালচার পুরো এক, তাই না? বাংলাদেশ তো এসে ব্যতিক্রম না, সুতরাং বাংলাদেশ তো ডায়াবেটিস রাজধানীর অন্তর্ভুক্ত। কেন বলা হয় থাকে? প্রতিটা ঘরেই ডায়াবেটিস রোগী আছে, বাট এরকম না। যারা চিহ্নিত, তারা জানে। আমার মধ্যে যারা ডায়াবেটিস ভয় পায়, তারা চেকই করে না। কেন চেক করে না? যদি ডায়াবেটিস ধরা পড়লো, এরকম আছে না নাকি? ডায়াবেটিস চেক করে না। কেন চেক করে না? যদি ধরা পড়লো, টেনশন ঢুকে যাবে, তাই না? আর ডায়াবেটিস এমন একটা রোগ, এত আপন, কখনো বিশ্বাসঘাতকতা করে। বিশ্বাস করেন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাবে, তাই না? আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাবে, ডায়াবেটিস কখনো যাবে না। আপনি মারা গেলেও আপনার সাথে কবরে যাবে, এরকম না? এবং এটা কি বলে জানেন? আচ্ছা, রওশন জামিল কি ছিলেন? দেখেন মারা গেছে রওশন জামিল, আপনি ছিলেন না? যারা ইয়াং আছে হচ্ছে যে আমরা বিভূত আছে, রওশন জামিল, তাই না? আবার রিনা খান, এবং বাংলাদেশের কত একটা কি যেন আসছে, অর্থাৎ যারা কুটনি অভিনয় করে, কি যেন একটা আছে আর কি, কেমন যাই থাকে এটাই। অথবা এই তিন সমাজ হুমায়ুন কবির যদি মারা গেছে, সাদেক বাস্তু, তাই না? একটা নেই বর্তমান কেস জায়গা সিনেমা দেখি না তো। এদের মতো লোক প্রথমে কোন যদি একটা সংসারে থাকে বা এসে ঢোকে সংসারে, ভালো মানুষগুলোকে এর কাছে এক কথা লাগিয়ে আর কাছে কথা লাগিয়ে সংসারে ধ্বংস করে দেয়, ছেলে মেয়েকে আলাদা করে দেয়, বউ শাশুড়ির ভিতরে যুদ্ধ লাগিয়ে দেয়। এরকম হয় না? ডায়াবেটিস ঠিক ওই রকম, আসবে একা, কিন্তু যখন যাবে আপনার দেহটাকে তছনছ করে যাবে। কিভাবে? প্রথমে দেখবেন আপনার শরীর শক্তি কেড়ে নেবে, চোখের পাওয়ার কমে নেবে, কেড়ে নেবে, দৃষ্টি কেড়ে নেবে, তাই না? শারীরিক শক্তি, মানসিক শক্তি, যৌন শক্তি, দৃষ্টি শক্তি, কোনো কিছুই ঠিক থাকে না। ব্যাপারটা এরকম না? তাহলে এখান থেকে এখনই সতর্ক হবো না? আচ্ছা, কিভাবে সতর্ক হবো? ওটা জানার আগে আমাদের বুঝতে হবে গ্যাস ডায়াবেটিস আসলে কিভাবে হয়। যখন আমরা ডায়াবেটিস জিনিসটাকে বুঝতে পারবো, হ্যান্ডেল করতে খুব সুন্দর হবে। আচ্ছা, তাহলে বুঝতে চেষ্টা করি, কেমন? ডায়াবেটিস আসলে কোনো রোগের নাম না, কেমন? এটা হচ্ছে আপনার দেহের একটা কন্ডিশন, যে কন্ডিশনে রক্তে প্রয়োজনের চাইতে সুগার বা গ্লুকোজ বেশি হয়ে যায়, সেটাকে বলে। তো এই সুগার জিনিসটিকে আমাদের জানতে হবে, বা গ্লুকোজ জিনিসটিকে জানতে হবে কোথা থেকে আসে বা এটার কি প্রয়োজন, তাই না? আচ্ছা, আমরা যে খাবার খাই, এখানে 6 ধরনের উপাদান: কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস এবং পানি। এখান থেকে বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোথা থেকে আসে জানেন? উদ্ভিদ থেকে আসে। ভাত, শাকসবজি, ফলমূল, চিড়া, মুড়ি, গুড়, চিনি, অর্থাৎ যা কিছু উদ্ভিদ থেকে আসে সব হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এগুলো যখন আপনি খাবেন, আপনার দেহের ভিতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে ওটা গ্লুকোজ বা সুগার পরিণত হয়। গ্লুকোজ বা সুগার পরিণত, এটা আপনার দরকার। কেন দরকার? কারণ এটা হচ্ছে আপনার দেহের জ্বালানি শক্তি লক্ষ্য। যখন রাস্তায় গাড়ি চলতেছে, সেটা তেল লাগে, লাগে না? বা ডিজেল লাগে। আপনার হাতে মোবাইলটা চলে, ব্যাটারিতে চার্জ লাগে। তো আপনি যে চলতেছেন, কথা বলতেছেন, কাজ করতেছেন, চিন্তা করতেছেন, আপনার শক্তির প্রয়োজন আছে না? সেই শক্তিটাই হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজকে সেই জন্য দেহের জ্বালানি হিসেবে গণ্য করা হয়। তবে গ্লুকোজ আমাদের দরকার কি দরকার না? অবশ্যই দরকার। কি বলেন, দরকার না? আচ্ছা, কিন্তু এটা হচ্ছে মিনারেল, কেমন? এই গ্লুকোজটাই যখন আপনার দেহে প্রয়োজনের তুলনায় বেশি হয়, তখনই এই অঘটনটা ঘটে। আমরা জানি অ্যাক্সেস কোনো কিছুই, তাই না? এই গ্লুকোজ অ্যাক্সেস হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ডায়াবেটিস। তো অ্যাক্সেস কেন হয় জানতে হবে, কি বলেন? আচ্ছা, তার আগে জেনে নিই স্বাভাবিক মাত্রা কত। গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হচ্ছে আপনার দেহে খালি পেটে থাকবে 6.1 এবং ভরক থাকবে 7.8। কেমন? কোথায়? আপনার রক্তে, আপনার রক্তে। কারণ আপনি যখন খাবার খান, তখন ওই খাবারটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে আপনার ব্লাড স্ট্রিম বা রক্ত স্রোতে মিশে। আমি ধরে নিলাম এটা ব্লাড স্ট্রিম,
ব্লাড ভেসেল বা চিনি, তাই না? এখানে মনে করেন মিশে থাকে, মিশে থাকে গ্লুকোজ। খালি পেটে 6.1, ভরা পেটে খাবার 2 ঘন্টা পর 7.8। আপনি যখন খাবারটা খান তখন তো ভরপুর থাকে, যতটুকু গ্লুকোজ ওখান থেকে উৎপন্ন হয় সবই আপনার রক্তে মিশে থাকে। সে 7.8 অনেক হয়ে যেতে পারে, কিন্তু খাবার 2 ঘন্টার ভিতরে ওটা অবশ্যই 7.8-এ নেমে আসতে হবে। যদি 7.8-এ না নেমে আসে তখন বুঝতে হবে আপনার অ্যান্ড্রোজেন সিস্টেমে কোনো সমস্যা চলতেছে, যার কারণে ওই 7.8-এর উপস্থিতি যা আছে আপনার দেহ ঠিকমতো বুঝতে পারতেছে না এবং নেমে আসতেছে। তাহলে এগুলো কি আপনার দেহ ফুয়েল, তাই না? আচ্ছা, এটা কোথায় থাকে? শুধু কি রক্তে থাকবে না, রক্ত থেকে বেরোতে হবে। বের কোথায় থাকে? আপনারা দেখেন পেট্রোল পাম্পে গাড়ি পেট্রোল পাম্পে কি তেল দেয়, পেট্রোল চাই, তাই না? তাই না? তারপরে তো জ্বালানি, জ্বালানিটা রাখে কোথায়? গাড়ির নির্দিষ্ট একটা টাঙ্কি। আপনার আমার দেহেও টাঙ্কি আছে যেখানে আমরা ওই গ্লুকোজটাকে নিয়ে যাব। প্রথমে যাবে ব্লাড স্ট্রিমে, রক্তস্রোতে, ওটা হচ্ছে পেট্রোল পাম্প। আর যেখানে যাবে ওটা হচ্ছে আপনার দেহের টাঙ্কি। এটা কি? এটা হচ্ছে আপনার আমার দেহের সেল বা কোষ। 37.2 ট্রিলিয়ন কোষ আমাদের দেহে আছে। এখান থেকে গন্তব্য কোথায়? এই সেল। আর সেলে গিয়ে সে শক্তিতে পরিণত হয়। কিভাবে যাবেন? এখানে 2টা চ্যানেল থাকে, প্রত্যেকটা সেলে 2টা চ্যানেল থাকে। একটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর, এটা, আর একটা হচ্ছে গ্লুকোজ চ্যানেল। এখান থেকে গ্লুকোজটা এই চ্যানেল দিয়ে আপনার এখানে প্রবেশ করে। যখন 37.2 ট্রিলিয়ন কোষে প্রবেশ করে তখন কিন্তু রক্তে আর ওই গ্লুকোজটা থাকে না, তখন খাবার 2 ঘন্টা পর কি হয়? 7.8 থাকে। কিন্তু এই গ্লুকোজ একা একা আপনার সেলে প্রবেশ করতে পারে না, এই জন্য সহযোগী দরকার। কেন পারে না? কারণ এই যে দরজাতে প্রবেশ করবে ওই দরজা থাকে বন্ধ, দরজাটা সম্পূর্ণ বন্ধ। তো বন্ধ দরজা খুলতে হবে, খুলবে কি? চাবি তো লাগবে। সেই চাবিটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যখন এখানে প্রবেশ করে তখন এই দরজাটা খুলে যায়, তখন গ্লুকোজ আপনার সেলের ভিতরে প্রবেশ করে। তাহলে দেখুন তো, ইনসুলিন না থাকলে কি গ্লুকোজ দেহের ভিতরে প্রবেশ করতে পারবে? সেলের ভিতরে পারবে না। তখন গ্লুকোজ কোথায় থাকবে? রক্তের গ্লুকোজ রক্তেই থাকবে, সে তো ডায়াবেটিস, তাই না? তাহলে এই ইনসুলিন কি জানা দরকার না? কোথা থেকে আসে? আপনার আমার যে আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান আছে যার হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াসে এক ধরনের সেল তৈরি হয় যার নাম বিটা সেল। শুধু এক ধরনের না, বিটা সেল ছাড়াও এখানে আলফা সেল, বিটা সেল এবং ডেল্টা সেল, 3 ধরনের সেল। 3 ধরনের সেল উৎপন্ন করে আপনার প্যানক্রিয়াস। 3 ধরনের সেলের 3টা কাজ। একটু বলি কেমন? আচ্ছা, যখন আপনি খাবার খেলেন, গ্লুকোজ আপনার দেহে আসলো, রক্তে আসলো, তখন প্যানক্রিয়াস বিটা সেল নিঃসরণ করে। বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা, এবং এই ইনসুলিন গিয়ে কি কোথায় যায়? এখানে যায়। তাহলে তখন এই রক্ত থেকে গ্লুকোজ এখানে প্রবেশ করে, তাই না? ব্যাপারটা এরকম। আচ্ছা, এই কোষে প্রবেশ করার পরেও আমরা যত প্রয়োজন তত খেয়ে সন্তুষ্ট থাকি না। আমাদের দরকার প্রতিদিন মাত্র 300 গ্রাম কার্বোহাইড্রেট খাওয়া, মাত্র 300 গ্রাম। আমি সকালবেলায় 500 গ্রাম খাবার, দিনে বাকি দিনে রয়ে গেল না? আমরা তো অনেকেই দিনে হয়তো 1 কেজি, তাই না? বাকি যে গ্লুকোজ কোথায় যায়? জানা দরকার না? অনেক সময় কাজ করার জন্য বার্ন হয়ে যায়, আপনি যদি ওটা পরিশ্রম করেন ওটা বার্ন হয়ে যাবে, থাকবে না, স্বাভাবিক। আর যারা অলস আমার মতো, ওটা কোথায় যায় জানা দরকার না? ওটা ওখান থেকে আপনার লিভারে প্রবেশ করে, সেটা 300 গ্রাম রাখার ক্ষমতা আছে। ধরুন তো লিভারও যখন ভরে যায় তখন আপনার কি এখানে কি অনেক কাছে দেখা যায় পাসানোটা ওখানে গিয়ে জমা হয়, চুল আকারে জমা হয় এবং বিভিন্ন মাসেলে জমা হয়। মানুষ যে মোটা হয়, আমরা খাইতে খাইতে মোটা হয়ে যায়। খাইতে খাইতে কেন মোটা হয় বুঝতে পারছেন ব্যাপারটা? আমাদের যে প্রয়োজন অতিরিক্তটা ওখানে গিয়ে মোটা হয়। প্রথম কোথায় চলে যায়? আমাদের লিভার আছে না, লিভারে।
লিভার যে চলে যায় এখানে গ্লাইকোজেন, অর্থাৎ লিভার যে সঞ্চিত হয় এটাকে গ্লাইকোজেন বলা হয়। সঞ্চিত কি বলা হয়? গ্লাইকোজেন। এটা কে করতেছে? আমরা ইনসুলিন করতেছে। এটা এখানে ভালো হতো গ্লাইকোজেন, কেমন? আচ্ছা, অতিরিক্তটা এখানে পৌঁছায়, হিট এবং মাসেল পৌঁছায়, পুরো বাদ রাখো আলোচনা সুবিধা। এখানে পৌঁছায় অতিরিক্ত, সেটা কিরকম? মনে করেন আপনার সংসারে প্রতিদিন 500 টাকা দরকার, কিন্তু আপনি ইনকাম করছেন 700 টাকা, বাকি সেটা খেয়ে দিবেন? ব্যাংকে জমা করবেন না? জমা করবেন না? তো এটার অতিরিক্তটা জমা করলো গ্লাইকোজেন আকারে কোথায়? লিভার, হিট এবং বিভিন্ন ধরনের আপনার সেই ভিতরে মাসেলের ভিতরে। তো এইটা কোথায় কাজে লাগতে, কখন কাজে লাগতে পারে জানা দরকার। আচ্ছা, আজকে হয়তো অনেকে সবার নাস্তা করে বেরিয়েছে, দুপুরে হয়তো কোনো কারণ দেখবেন খাবারটা হলো না, তখন আপনার গ্লুকোজ দরকার, তাই না? দুপুরে খাবারটা খেলেন না, গ্লুকোজ কোথায় পাবে? কতটা একবার সিম্পল। মনে করেন আপনি এক সপ্তাহ কাজ করছেন, বৃষ্টির কারণে 3 দিন কাজ করতে পারেন, কিন্তু এক সপ্তাহে প্রতিদিন 200 টাকা ব্যাংকে জমা রাখছে, কাজ না করতে পারলেও ব্যাংকে থেকে তোলার ক্ষমতা তো আপনার আছে, খেতে পারবেন, তাই না? ঠিক তদ্রূপ আপনার যে গ্লাইকোজেন আকারে জমা হয়েছে, যেদিন আপনি খাবার খান না বা কম খান কিংবা রোজা রাখেন, তখন আপনি সত্যি খাবার, তখন এই গ্লাইকোজেনটাকে ভেঙে করা হয়, রক্তের সাথে মিশিয়ে দেওয়া হয়। অর্থাৎ যেদিন আপনি গ্লুকোজটা পাচ্ছেন না, তখন এটাকে ভেঙে আবার গ্লুকোজে পরিণত করা হয়। এই কাজটা কি করে জানেন? এই কাজটা করছে আপনার এই আলফা। আর বিটা সেলের কাজ হচ্ছে রক্ত থেকে গ্লুকোজ কমিয়ে দেওয়া, গ্লুকোজটাকে কমিয়ে দেওয়া, আবার কন্ট্রোল রাখা। আবার আলফাসের কাজ যখন আপনি গ্লুকোজটা ঠিকমতো খাচ্ছেন না, পাচ্ছেন না, তখন আলফাসেল এই গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে আবার রক্ত, তাই না? তাহলে এখন আমরা জানবো এই ডেল্টা সেলের কাজ। ডেল্টা সেলের কাজ হচ্ছে কখন আলফা সেল কাজ করবে, কখন বিটা সেল কাজ করবে, এটা নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এটা আমার দরকার, তাই না? কিন্তু এই তিনটায় যদি গন্ডগোল লাগে, তাহলে কিন্তু আপনি প্যানক্রিয়াস ঠিক মতো কাজ করতে পারবে না, আপনার বিটা সেলের অসামঞ্জস্য হয়ে যাবে। তখন ঘটনা যেটাই ঘটুক, তখন ইনসুলিনের অভাবে, অর্থাৎ যখন বিটা সেল ঠিক মতো কাজ করবে না, তখন ইনসুলিনের অভাবে রক্তের গ্লুকোজ রক্তেই থেকে যাবে। আর রক্তের গ্লুকোজ রক্ত থাকবে, সেটা কি হবে? ডায়াবেটিস। ডায়াবেটিস। তাহলে কিন্তু এখানে গ্লুকোজ দোষ আছে কিনা? গ্লুকোজ কোনো দোষ নেই, কারণ আপনি খাবার খাবেন সেখান থেকে গ্লুকোজ হবে, এটাই স্বাভাবিক, তাই না? এটাই স্বাভাবিক। কিন্তু গ্লুকোজ রক্তে থাকবে কেন? থাকে ওই যে যদি বিটা সেল ঠিক মতো কাজ না করে ইনসুলিন ঠিক মতো না হয়, তাহলে দূর যতটা তার কার বিটা সেল, গ্লুকোজের কোনো দোষ নেই। তাহলে যখন আপনার রক্তে গ্লুকোজ বেড়ে গেল, এটা নিয়ন্ত্রণ করবে কিভাবে? দুইটা উপায়। একটা হচ্ছে বিটা সেল যাতে তৈরি হয়, অর্থাৎ প্যানক্রিয়াস সক্রিয় থাকে, বিটা সেল যাতে সক্রিয় থাকে এবং ইনসুলিনটা সে ঠিকমতো তৈরি করতে পারে, এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট। আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে যে কোনো ভাবে, যে কোনো এই রক্তে এই গ্লুকোজটাকে ড্যামেজ করে দেওয়া, নিষ্ক্রিয় করে দেওয়া, অথবা দেহ থেকে বের করে দেওয়া, বের করে দেওয়া। আচ্ছা, যদি আপনি বিটা সেলকে মেরামত করলেন, তাতে কি হবে? রক্তের গ্লুকোজটা কাজে লাগবে, আর শক্তি পরিণত হবে। আর যখন আপনি বিটা সেলকে ঠিক না করে এখান থেকে অন্য কোনো উপায়ে রক্ত থেকে গ্লুকোজটা বের করে দিলেন, কেন? রক্ত থাকলে ডায়াবেটিস, রক্তে আসলে তো ডায়াবেটিস না, রক্ত থেকে আপনি বের করে দিলেন বা নিষ্ক্রিয় করে দিলেন, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু এটা করলে কি হবে? এটা করলে যে অঘটনটা ঘটবে, যে গ্লুকোজ আপনার শক্তির উৎস, আপনি শক্তি পাবেন, রাইট? কোনটা বেছে নেবেন? আর বিটা সেল ঠিক করবেন না শরীর থেকে রক্ত অর্থাৎ গ্লুকোজ বের করে দিবেন, নিষ্ক্রিয় করবেন, কোনটা করবেন? কিন্তু এটা করেন। ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা হচ্ছে যে চিকিৎসা, সেই চিকিৎসা রক্তে যে গ্লুকোজটা আছে, আপনার খাবার খাইতে বলে না, ওষুধটা ওটা শরীর থেকে বের করে, তাহলে কি আপনার শক্তি থাকবে? এই কারণে ডায়াবেটিস রোগীরা প্রতিনিয়ত ঔষধ খায়, অথচ কি শক্তি হারাতে থাকে, শক্তি তারপরে কম খাইতে পারে। জি, এখন ব্যাপারটা ক্লিয়ার? এখন ব্যাপারটা ক্লিয়ার? আরেকটা সমস্যার কারণে আপনার ডায়াবেটিস হতে পারে। আপনার ইনসুলিন ঠিক আছে, ওকে, রক্তে গ্লুকোজ তৈরি হতেছে এবং ইনসুলিন এখানে বসতেছে, কিন্তু তালা ঘুরতেছে না, আপনার এই সেল নষ্ট, তালা নষ্ট, তখনও কিন্তু রক্তের গ্লুকোজ রক্তেই থেকে থাকছে।
এখানে কিন্তু গ্লুকোজের কোনো দোষ না, এখানে সেলের সমস্যা, তাই না? এখানে সেলের সমস্যা, এখানেও সেলের সমস্যা। অথচ যেখানে সমস্যা আমরা ওখানে কোনো হাত দিই না, আমরা কি করি, গ্লুকোজ বেশি হয়েছে, গ্লুকোজটা গাঢ় দূরে বাইর করে দেয়। ব্যাপারটা এরকম না? তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু ঠিক না। তাহলে ডাক্তার সাহেব কেন করেন? চান কিছু না করেন না, কারণ আমরা যেই ড্রাগগুলো খাই বা তাকে কেন করেন, অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা এর চেয়ে ভালো কোনো সিস্টেম নেই। আর যদি উনি রক্ত থেকে গ্লুকোজটাকে বের করে না দেন, তার রক্ত ভারী হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে, তখন রক্ত চলাচল করবে না, করতে পারবে না, আপনার স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তাহলে উনি যে কাজটা করেন উনি ঠিক করেন, কোনো দোষ নেই। ব্যাপারটা এরকম না? আচ্ছা, তাহলে কোন ড্রাগ বা মেডিসিন কেন আপনাকে সুস্থ দান করতে পারে না? সমস্যা কোথায়? ছেলে না, ছেলে সেল, আমাদের দেহের স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট হচ্ছে সেল, অর্থাৎ সেল হচ্ছে আমাদের গঠন, অর্থাৎ মানব দেহের গঠন এবং কার্যাবলীর একক। সেল থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু তৈরি হয় আপনার অর্গান, অর্গান থেকে হয় সিস্টেম, সিস্টেম থেকে হয় আপনার আমার বডি, দেহ। কারণ আমাদের সূত্র কোথায়? সেল থেকে, তাই না? এই যে সেল আছে, আসলে সেলটা অনেক ডিমের মতো, অনেকটা ডিমের মতো। আচ্ছা, আসলে ডিমটাকে সেল, ডিমটাকে সেল, একটা ডিম একটা সেল। যদি সেলকে কেউ দেখতে চান তো ডিমকে দেখলেই হবে। কেমন? অর্থাৎ একটা সেলে যা কিছু আছে ডিমও ঠিক সবকিছু আছে। উপরে যে খোসাটা ওটা যে সেল ওয়াল, কোষ পাখি, কেমন? এর ভিতরে একটা পর্দা থাকে না? ইয়েস। একেবারে হালকা, ডিম সিদ্ধ গুলো বোঝা যায়, ওটাকে ডিমোপ্লাজম দেয় না সাদা, ওটাকে বলা হয় মেমব্রেন, ওটাকে বলা হয় মেমব্রেন, যে ওখানে যাচ্ছে না। এবং এর ভিতরে থাকে আসলে ডিএনএ, এর ভিতরে থাকে ডিএনএ। ডিএনএ। সেল ড্যামেজ হওয়া মানে ডিএনএ ড্যামেজ হওয়া, যখন ডিএনএ ড্যামেজ হয় তখন সেল ড্যামেজ। আর এই সেলটা হচ্ছে আপনার ন্যাচারাল বায়োকেমিক্যাল তৈরি। আর অ্যালোপ্যাথিক ওষুধগুলো ড্রাগ, সেগুলো হচ্ছে রাসায়নিক, রাসায়নিক কেমিক্যাল। আপনার এই বায়োকেমিক্যাল সেল কখনো রাসায়নিক কেমিক্যাল ড্রাগকে তার ভিতরে পৌঁছতে দিবে না। আর ভিতরে যদি পৌঁছতে না দেয় তাহলে এই ডিএনএ ড্যামেজ রিপেয়ার হবে কিভাবে? এটাই ঘটে। অর্থাৎ আপনি যে ওষুধই খান না কেন যদি বায়োকেমিক্যাল না হয় তাহলে এই সেল ওয়াল ভেদ করে ভিতরে প্রবেশ করবে না, এবং আপনার ওই ডিএনএ ড্যামেজ কখনো না, সেল ভালো হবে, সেল কখনোই ভালো হবে না। এটা চাই কি? এটা চায় বায়োকেমিক্যাল। বায়োকেমিক্যাল কি? ন্যাচারাল জিনিস। আর যে সমস্ত সেল ধ্বংসের কারণে আপনার ডায়াবেটিস হয় সেই সমস্ত সেলের জন্য দরকার হচ্ছে প্রাকৃতিক পুষ্টি, প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক খাবারের মাধ্যমে, প্রাকৃতিক কেমিক্যাল বা বায়োকেমিক্যালের মাধ্যমে আমরা যদি সেল ভালো করতে পারেন, তাহলে গ্যাস্ট্রিকের জন্য দায়ী যে সেলগুলো, ওই সেলগুলোর জন্য প্রাকৃতিক খাবার ও পুষ্টি কি আছে বা বায়োকেমিক্যাল কি আছে, সেটা আছে করলা বা মুস্তা, বুঝলি না? আছে দারুচিনি, দারুচিনি আমরা আছে আপনার মেথি, আছে জামেতি, এগুলো সব বায়োকেমিক্যাল। এদের ভিতরে অ্যান্টি ডায়াবেটিস প্রপার্টিস আছে। এবং এমন করলা আছে না, এখানে পি ইনসুলিন বা পলিপেপটাইড ইনসুলিন নামে একটা ইনসুলিন আছে, যা বাইরে ইনসুলিন মুক্তির আছে। এত সুন্দর। তাহলে ওই উপাদান যখন আপনার দেহের ভিতরে প্রবেশ করবে তখন আপনার সেল বলবে ওয়েলকাম, তুমি বায়োকেমিক্যাল, আমিও বায়োকেমিক্যাল, তুমি আসো আমার ভিতরে, আমাকে মেরামত করো। ঠিক ওই সমস্ত বায়োকেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে ম্যাগনেসিয়াম, এটা ঠিক। সেই জন্য আপনি যখন এই প্রোডাক্টটা সেবন করবেন তখন দেখবেন আপনার এই সেলগুলো ধীরে ধীরে রিপেয়ার হচ্ছে। তবে একটু সময় লাগবে, সময় লাগবে। আচ্ছা, যখনই আপনি কাউকে ডায়াবেটিস সাজেস্ট করেন, কখনো কিন্তু বাইরের প্রোডাক্ট বা বাইরের ঔষধ সাথে সাথে বন্ধ করতে বলবেন না, চালিয়ে যেতে বলবেন। যারা চালাক, চিকন চালাক, নিজে করে, আর বলতে আমরা বুঝবো কিভাবে বাইরের ওষুধ ভালো করতেছে না, আমাকে ম্যাগনেসিয়াম ওষুধ ভালো করতেছে। এরকম বসছো, আমি শুধু খাওয়ার জন্য কয়েকদিন পর সাথে বাইরে গেছে, আর বাইরের ওষুধ খান নাই না, ওষুধ খাইলাম বুঝবো কি আপনার ওষুধ ক্লাস করতেছে। উনি তো অযৌক্তিক না, উনি কিন্তু তোমার জায়গায় ঠিক আছে, তো সেই যুক্তিটা কি আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা,
ম্যাগনেসের যে প্রোডাক্ট কাজ করবে সেল থেকে, আগে সেল কি মেরামত করবেন, সেল মেরামত শেষে টিস্যু মেরামত, টিস্যু করে আসবে অর্গান, অর্গান পরে সিস্টেম, তারপর বডি ঠিক ব্যাপারটা এরকম, তাই না? কিন্তু রাসায়নিক কেমিক্যাল বাড়ির যে ড্রাগ আছে ওটা কাজ করে সরাসরি সিস্টেমে, সরাসরি সিস্টেমে। সেই জন্য রাসায়নিক কেমিক্যাল বা অ্যালোপ্যাথিক ওষুধের রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু ওটা পার্মানেন্ট কিউর না, পার্মানেন্ট ভালো করে না, কারণ ওটা তো আপনি কখনোই সেলকে ভালো করতে পারবে না। তাহলে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ওষুধ খেয়ে যেতে হবে, সেটা স্বাভাবিক, তাই না? আর ম্যাগনেসিয়াম কাজ করবে কোথা থেকে? এই সেল থেকে। সেল কি মেরামত করবে, কাজ শেষ হলে টিস্যু মেরামত হবে, টিস্যু করে অর্গান হবে, সিস্টেম মেরামত হবে, তখন আপনি বুঝতে পারবেন যে না আপনি ভালো হচ্ছে। তবে যখন এই সেল থেকে টিস্যু পর্যন্ত আপনার এই সিস্টেম মধ্যে আসবে একটু সময় লাগবে না? এই সময়টুকু আপনাকে বাইরের প্রোডাক্ট সেবন করতে হবে। যখন সিস্টেম পর্যন্ত আসবে তখন বাইরের প্রোডাক্ট বাদ দিয়ে দেন। আর বাইরের প্রোডাক্ট কাজ করে সিস্টেমে, এখন আপনার ব্যাংক সিস্টেম চলে আসছে, দরকার ছিল না, এই কয়েক করতে পারবেন না, এটা করতে। তার ব্যাপারটা বোঝা গেছে কিভাবে ডায়াসিসটা কাজ করে। তো আশা করি এইটুকু যথেষ্ট ডায়াসিস, কি বলে? হ্যাঁ, yes. হ্যাঁ, ঠিক আছে না? থ্যাংক ইউ স্যার।